সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্ট যেখান থেকে শেষ করেছিলাম সেই লাইনটা একটু দেখিয়ে দিই, তারপর থার্ড পার্টটা শুরু করছি। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এই পর্যন্ত সেকেন্ড পার্ট শেষ করেছিলাম। তাহলে চলো থার্ড পার্টটা এবার স্টার্ট করি। আফটার সেইং অল দিস, সমস্ত কিছু বলার পর, হাউএভার যাই হোক, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে একটু দেরি করলেন। এখানে লিঙ্গার্ড কথার অর্থ হলো দেরি করা। অ্যান্ড দেন, তারপর, মেকিং এ সাই রেফারেন্স, অনিচ্ছুকভাবে উল্লেখ করলেন, টু কর্নেল হাইন্স পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস, কর্নেলের লেখা বিখ্যাত কবিতা গার্ডিয়ান এঞ্জেলস থেকে উদ্ধৃতি। অর্থাৎ এখানে বলা হয়েছে, যাই হোক, সব কিছু বলার পর তিনি যাওয়ার আগে একটু দেরি করলেন এবং তারপর তিনি অনিচ্ছুকভাবেই কর্নেল হাইন্সের বিখ্যাত লেখা গার্ডিয়ান এঞ্জেলস থেকে একটা উদ্ধৃতি উল্লেখ করলেন। তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন, এটাই হলো আমার এক্স্যাক্টলি পজিশন বা জায়গা। এখানে প্রিসাইসলি কথার অর্থ হলো এক্স্যাক্টলি, সঠিকভাবে এটাই আমার পজিশন অ্যাবাউট ব্রহ্ম সম্পর্কে, অ্যান্ড দ্য গডস, ভগবান সম্পর্কে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্রহ্ম এবং ভগবান সম্পর্কে এক্স্যাক্টলি এটাই আমার অবস্থান। আই বিলিভ ইন ব্রাহ্মণ, আমি ব্রহ্মাকে বিশ্বাস করি, অ্যান্ড দ্য গডস, ভগবানকে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, আর কিচ্ছুতে না। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রিড, তিনি স্পষ্টত ভয় পেয়েছিলেন। এখানে এভিডেন্টলি কথার অর্থ হলো স্পষ্টত, অ্যাফ্রিড কথার অর্থ হলো ভয় পেয়েছিলেন। দ্যাট যে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই, আমার আধ্যাত্মিক বিষয় বাধাপ্রাপ্ত হতে পারে, হোয়ার, যেখানে, হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেখানে নিজের বাধাপ্রাপ্ত হয়েছিল, নিজের বলতে নিজের যে আধ্যাত্মিক ভাবধারা সেখানে বাধাপ্রাপ্ত হয়েছিল। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি, এই যে অসঙ্গতি, অফ দ্য এক্সাল্টেশন, সামঞ্জস্য সাধন, অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওরশিপ, কোনো এক বিশেষ উপাসনা, উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, সর্বোচ্চ বেদান্তিক যে ব্রহ্মতত্ত্ব। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে, কোনো এক উপাসনার সঙ্গে সর্বোচ্চ বেদান্তিক ব্রহ্মতত্ত্বের মিলন ঘটানোর ক্ষেত্রে তার যে আধ্যাত্মিক চিন্তাভাবনা যেখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, আমার চিন্তাভাবনা অর্থাৎ আধ্যাত্মিক চিন্তাভাবনা বাধাপ্রাপ্ত হতে পারে, এই ভয়টাই তিনি পেয়েছিলেন। তো এর অর্থটা এরকম দাঁড়ালো যে কোনো এক বিশেষ উপাসনার সঙ্গে সর্বোচ্চ বেদান্ত তত্ত্বের মিলন ঘটানোর ক্ষেত্রে তার আধ্যাত্মিক চিন্তা যেখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, আমার আধ্যাত্মিক চিন্তাভাবনা সেখানেই বাধাপ্রাপ্ত হবে, এই ভেবে তিনি বিশেষ ভয়টা পেয়েছিলেন। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারেননি, দ্যাট টু আস, আমাদেরকে, হু স্টুড অ্যাবাউট হিম, যারা তার সামনে রয়েছে, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস, হি ওয়াজ, তিনি ছিলেন, হিমসেলফ নিজেই, দ্য রিকনসিলিয়েশন, সমন্বয় সাধনকারী, অফ দিস অপোজিট, এই বিপরীতধর্মীর। এই বিপরীতধর্মী বলতে এখানে কোনো এক বিশেষ উপাসনার সঙ্গে সর্বোচ্চ বেদান্ত তত্ত্বের যে মিলন ঘটানোর ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে সমন্বয় সাধন তিনি নিজেই করতে পারতেন। এই ব্যাপারটা তিনি কখনোই বুঝতেন না বা তিনি জানতেন না, যেটা শুধুমাত্র জানতো সেই ব্যক্তিরা যারা তার সামনে অবস্থান করত। অ্যান্ড এবং দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এই প্রত্যেকটা বিষয়ের সাক্ষী তিনি ছিলেন, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় তিনি প্রত্যক্ষ করতে পারতেন। ফলোয়িং আপ দিস ট্রেইন অফ থট, দীর্ঘ চিন্তাভাবনার সময়, দেয়ারফোর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি, এই হাফ সলিলকি কথার অর্থ হলো অর্ধ নিমগ্ন। হি ড্রপড, তিনি চলে যেতেন, ইনটু আ মুড অফ হাফ সলিলকি, অর্ধ নিমগ্ন ভাবনায়। অ্যান্ড এবং স্যাট ফর এ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, এবং তিনি বসে বসে নিজের মনে মনে
অসংলগ্ন কথাবার্তা বলতেন। অ্যান্সারিং কোশ্চেন্স, মনে হতো কোনো প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, তিনি ব্রহ্ম এবং দেবদেবী সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতেন। ইয়েট, তথাপি, অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, তিনি যেন কোনো কিছুর মধ্যেই অর্ধনিমগ্ন হয়ে পড়তেন। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, মনে হতো তিনি কোনো কিছুর দ্বারা এতটাই আকৃষ্ট হয়ে আছেন যে সেই বেড়াজালটাকে তিনি অতিক্রম করতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেইড, তিনি বলতেন আমি কতটাই না কালীকে ঘৃণা করেছি। অ্যান্ড অল হার ওয়েজ, তার সমস্ত পন্থাকে। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এই যে 6 বছরের আমার যুদ্ধ ছিল তার বিরুদ্ধে। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, আমি তাকে কোনোরকমভাবে গ্রহণ করব না। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন যে 6 বছর ধরে আমি এই কালীর বিরুদ্ধে এমনভাবে যুদ্ধ করেছি যে আমি চেয়েছিলাম কালীকে আমি কখনোই মেনে নেব না। তাই তিনি অনেকভাবে ঘৃণা করেছেন এই কালীকে, এই কথাটা তিনি বলেন। বাট কিন্তু আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রহণ করতে আমি বাধ্য হয়েছিলাম। এখানে তাকে বলতে স্বয়ং কালীকে বোঝানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে উৎসর্গ করেছিলেন মা কালীর কাছে। এখানে ডেডিকেটেড কথার অর্থ হলো উৎসর্গ করা। অ্যান্ড এবং নাও, এখন, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, দ্যাট যে সি গাইডস মি ইন এভরি লিটল থিংস, তিনি প্রত্যেকটা বিষয়ে আমাকে পথ দেখান। এখানে আমাকে বলতে স্বামী বিবেকানন্দকে, আর এখানে তিনি বলতে স্বয়ং মা কালীর কথা বলা হয়েছে। আই ডু, আমি যেটা করি, মানে আমি যেটা করতে চাই প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে তিনি আমাকে পথ দেখান। অ্যান্ড এবং ডাজ উইথ মি হোয়াট সি উইল, এবং তিনি যেটা চান সেটাই আমাকে দিয়ে করান। ইয়েট, তথাপি, আই ফট সো লং, তথাপি আমি অনেক যুদ্ধ করেছি। আই লাভ হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। ইউ সি, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এটা আমাকে বেঁধে রেখেছিল। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার অসাধারণ পবিত্রতা লক্ষ্য করেছি। এখানে মার্ভেলাস কথার অর্থ হলো অসাধারণ, পিউরিটি কথার অর্থ হলো পবিত্রতা। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি তার অসাধারণ ভালোবাসা অনুভব করেছি। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন, তখনও তার এই মহা অনুভবতা আমার ওপর আরোপ হয়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, এই সমস্ত কিছু পরবর্তীকালে এসেছিল। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমাকে এসব দিয়েছিলেন। অ্যাট দ্যাট টাইম, ওই সময়। আই থট হিম এ ব্রেন সিক বেবি, আমি তাকে একটা বিকৃত মস্তিষ্কের শিশু বলে ভাবতাম। অলওয়েজ সিং ভিশনস, তিনি সবসময় অলৌকিক কিছু দেখাতেন। অ্যান্ড এবং দ্য রেস্ট, পরবর্তীতেও। আই হেটেড ইট, আমি এটা ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তারপর আমাকেও মা কালীকে মানতে হয়েছিল। নো, না, দ্য থিং দ্যাট, যে জিনিসটা, মেড মি, আমাকে বাধ্য করেছিল, ডু ইট, এটা করতে, ইজ এ সিক্রেট, সেটা অবশ্যই গোপনীয়। দ্যাট যে উইল ডাই উইথ মি, আমি যখন মারা যাব সেই আমার সঙ্গে এটাও মারা যাবে। তো এখানে যেটা বলা হয়েছে, না, যে জিনিসটা আমাকে মানতে বাধ্য করিয়েছিল সেটি অত্যন্ত একটা গোপন বিষয়, যেটি আমার সঙ্গেই মৃত্যুবরণ করবে যখন আমি মৃত্যুবরণ করব, ঠিক সেই সময়। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, ওই সময়টাই ছিল আমার কাছে সবথেকে দুঃসময়। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটাই ছিল একটা সুযোগ। সি মেড মি এ স্লাভ অফ মি, তিনি আমাকে তার দাস করে ফেললেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এইগুলো হচ্ছে সেই ওয়ার্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে যে শব্দগুলি রামকৃষ্ণ বলেছিলেন। এ স্লেভ অফ ইউ, তুই হবি মায়ের গোলাম। অ্যান্ড এবং রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার,
রামকৃষ্ণ পরমহংস আমাকে মায়ের কাছে সমর্পণ করলেন। এখানে ওভার টু হার কথার অর্থ হলো মায়ের কাছে সমর্পণ করা। স্ট্রেঞ্জ, এটা একটা অদ্ভুত ব্যাপার। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট। এটা করার পর তিনি শুধুমাত্র 2 বছর বেঁচেছিলেন। এই ব্যাপারটা স্বামী বিবেকানন্দের কাছে যেন হতবাক বলে মনে হয়েছিল। অ্যান্ড এবং মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এই অধিকাংশ সময়ই তিনি ভুগতেন। নট মোর দ্যান 6 months, 6 মাস অতিক্রান্ত না হতেই ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, তিনি তার স্বাস্থ্যকে ভেঙে ফেললেন এবং উজ্জ্বলতার প্রকাশ তিনি হারিয়ে ফেললেন। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, বলছে গুরু নানকও তার মতো ছিলেন। এখানে তার মতো বলতে শ্রী রামকৃষ্ণের কথা বলেছেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে তার সমস্ত সর্বশক্তি দিয়ে তারপর তিনি মারা গেছেন। তো এখানে গুরু নানকেরও কথা এখানে সেটাই বলা হয়েছে। তুমি জানো যে গুরু নানকও ঠিক এরকম ছিলেন। তিনিও লুকিং ফর, খুঁজছিলেন, দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, তিনিও খুঁজছিলেন এমন একজন শিষ্যকে যাকে তিনি তার সর্বশক্তি দিয়ে যাবেন। অ্যান্ড এবং হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি, তিনি তার পরিবারের সমস্ত লোকজনকে উপেক্ষা করলেন। হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, তার শিশুরা যেন তার কাছে কিচ্ছু না। টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি এলেন সেই ছেলেটির কাছে যাকে তিনি এই ক্ষমতা দিতে পেরেছিলেন। অ্যান্ড এবং দেন হি কুড ডাই, তারপরেই তিনি মরতে পেরেছিলেন। দ্য ফিউচার, ভবিষ্যতে, ইউসে, তুমি বলছো, উইল কল রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ পরমহংসকে ডাকা হবে অ্যান ইনকারনেশন অফ কালী, কালীর অবতার রূপে। তুমি বলছো ভবিষ্যতে রামকৃষ্ণ পরমহংসকে কি কালীর অবতার হিসেবে ডাকা হবে? ইয়েস, হ্যাঁ তাই। আই থিঙ্ক, আমি এটা ভাবি, দেয়ার ওয়াজ নো ডাউট, এটা নিঃসন্দেহে বলতে পারি বা আমার কাছে কোনো সন্দেহ নেই, দ্যাট যে সি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, তিনি তার নিজের কারণের জন্যই রামকৃষ্ণের দেহটাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। ইউসি, দেখো, আই ক্যান নট বাট বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস না করে পারি না যে দেয়ার ইজ সামহোয়ার, কোনো এক জায়গায়, এ গ্রেট পাওয়ার, এক মহান শক্তি, দ্যাট যেটা থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, নিজেকে নারী হিসাবে পরিচয় দেয়। অ্যান্ড এবং কল্ড কালী, যাকে কালী হিসাবে ডাকা হয়, অ্যান্ড মাদার, মা হিসাবে। অ্যান্ড এবং আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, আমি ব্রহ্মেও বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা এরকম হয় না। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, অনেকগুলি সেলস বা কোষের সমষ্টি নিয়েই একটা দেহ কি তৈরি হয় না? দ্য ম্যানি ব্রেন সেন্টার্স, অনেকগুলো ব্রেন সেন্টার্স, নট দ্য ওয়ান, একটি নিয়ে নয়, দ্যাট যেটা প্রডিউস কনসাসনেস, আমাদের চেতনাকে তৈরি করে। এখানে যেটা বলা হয়েছে যে আমি ব্রহ্মতেও বিশ্বাস করি, কিন্তু এটা এরকম ভাবা যায় না যে আমাদের যে দেহ, সেই দেহটা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে সেলস দিয়ে। এবার আমাদের যে চেতনা অনেকগুলি ব্রেন সেলস দিয়ে তৈরি, একটা কোনো ব্রেন সেলস দিয়ে নয়। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, তাই বিবিধের মধ্যে এক ঐক্যতা রয়েছে। এখানে যেটা বলেছে বিবিধের মধ্যে ঐক্য বলতে, যেমন একটা দেহ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কোষ নিয়ে, কোনো একটা কোষ নিয়ে নয়। যখন একটা চেতনা তৈরি হচ্ছে বিভিন্ন ব্রেন সেলস নিয়ে তৈরি হচ্ছে, ব্রেনের যে সেন্টার্স রয়েছে সেগুলো নিয়ে তৈরি হচ্ছে, কোনো একটা কোষ নিয়ে ব্রেন কিন্তু তৈরি হচ্ছে না। জাস্ট সো, এটাই। অ্যান্ড এবং হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, তাহলে ব্রহ্মের সঙ্গে এর ব্যতিক্রমটা কোথায়? ইট ইজ ব্রাহ্মণ, এটাই হলো ব্রহ্মা। ইট ইজ দ্য ওয়ান, এটাই একমাত্র। অ্যান্ড ইয়েট ইট ইজ গডস টু, এটাই হলো দেবগণ। এটা তো এখানে বলা হয়েছে যে বিভিন্ন দেবদেবী বা ভগবানের সমন্বয়ে গঠিত হয় এক ব্রহ্ম। যেমন আমাদের দেহ, একটা দেহ বিভিন্ন ধরনের সেল দ্বারা একটা দেহ তৈরি হয়,
আবার যে ব্রেনের চেতনা তৈরি হয় সেটা বিভিন্ন ব্রেন সেন্টার্স নিয়ে তৈরি হয়, ঠিক তেমনই বিভিন্ন দেব দেবী বা দেবগণকে নিয়েই তৈরি হয় একটা ব্রহ্ম। এখানে এটাই বোঝানো হয়েছে। সিমিলারলি একইভাবে হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, তিনি কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরে এসে বলেন, দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস, এই দেবগণ কখনো কোনো প্রতীকী নয়, দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, তারা হলেন সেই রূপ যেগুলি ভক্তবৃন্দ প্রত্যক্ষ করেছেন। অ্যান্ড এবং ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণ সম্পর্কে এটা বলা হয় দ্যাট যে হি উড সামটাইম স্পিক, তিনি বলেন কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে এসে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ট উইদিন হিম, অতীত অভিজ্ঞতার ক্ষেত্রে তার সঙ্গে বসবাসকারী সেই আত্মাদের কথা। তো এটার অর্থ হলো এই রকম, রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে এমন বলা হয় যে রামকৃষ্ণ পরমহংসদেব সমাধি থেকে বেরিয়ে এসে তার মধ্যে অতীতে বসবাস করা আত্মাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, হি হু কামস অ্যাজ রামা, তিনি যিনি রাম হিসেবে এসেছিলেন, অ্যাজ কৃষ্ণ, কৃষ্ণ হিসেবে এসেছিলেন, অ্যাজ জিসাস, যিশু হিসাবে, ডুয়েলস হেয়ার, আমার মধ্যেই ছিল, অ্যান্ড দেন তারপর, উড অ্যাড প্লেফুল, খেলার ছলে একটু যোগ করেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে ঘুরে, এই প্রধান শিষ্য বলতে এখানে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে, তাই এখানে বলা হয়েছে তিনি প্রধান শিষ্যের দিকে ঘুরে বলেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, কিন্তু তোর বেদান্তের ধারণা নয় রে নরেন। দাস এইভাবেই উই আর অ্যাডমিটেড, আমরা স্বীকার করে নিই, টু আ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, এই যে দ্বিধাদ্বন্দ্ব, দ্যাট যেটা গোজ অন ইন গ্রেট সোলস, মহৎ আত্মাদের মধ্যে হয়ে থাকে, ফর দ্য কো রিলেশন, পারস্পরিক যে সম্পর্ক, অ্যান্ড মিউচুয়াল, মিউচুয়াল বলতে পারস্পরিক, অ্যাডজাস্টমেন্ট, মিটিয়ে নেওয়া, অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশন, বিভিন্ন ভাবনা, এই বিভিন্ন ভাবনা, অফ ডিফারেন্ট টাইম, এখানে বলতে চাইছে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ভাবনাতে যে মহৎ আত্মাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে, এই বিষয়টা যে পারস্পরিক একটা রিলেশন বা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়, এই বিষয়টা আমরা স্বীকার করে নিই। অন দ্য ওয়ান সাইড অফ দ্য মাদার, একদিকে যেমন রয়েছে মা, অন দ্য আদার সাইড ব্রাহ্মণ, অন্যদিকে রয়েছে তেমনই ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস হেয়ার লং এগো, অনেক দিন আগে শোনা স্বামীজির কিছু কথা আমার বেশ মনে পড়ে যায়। দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। ইম্পার্সোনাল গড বলতে এখানে বিমূর্ত ভগবান, সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, যখন মানুষ তার বোধের কুয়াশাচ্ছন্নই তাকে দেখতে পান, ইজ পার্সোনাল, সেটা তখন তাদের কাছে মূর্ত হয়ে ওঠে। তো এখানে এটা বলা হয়েছে যে বিমূর্ত ভগবান বোধের কুয়াশাচ্ছন্নতায় একটা মূর্ত প্রতিরূপ নেয়। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, এটা সত্য দ্যাট যে দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড, কখনোই দুটো ধারণাকে এক করা যায় না। বোথ কনসেপশন, উভয় যে মত, কুড নট বি ইকুয়ালি ট্রু, সত্য হতে পারে না, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। তাহলে এখানে বলা হয়েছে একই সময়ে এই দুটো যে মত, এই দুটো মত কখনোই একই সঙ্গে সত্য হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালাইজেশন, এটা যথেষ্ট স্পষ্ট যে অনুভূতির ক্ষেত্রে ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ, হয় মা ব্রহ্ম হবেন, অর ব্রাহ্মণ দ্য মাদার, হয় ব্রহ্মই হলো মা। এখানে যেটা বলা হয়েছে যে অনুভূতির যে স্পষ্ট ক্ষেত্র, অনুভূতির যে স্পষ্ট ক্ষেত্র, সেটা হয় মা ব্রহ্ম হবেন অথবা ব্রহ্মই হলো মা। ওয়ান অফ দ্য টু মেল্ট ইনটু আদার, এই দুটো বিষয় একে অপরের সঙ্গে মিশে যেতে হবে। এখানে দুটো বিষয় বলতে কালী আর ব্রহ্ম, কালী এবং ব্রহ্মকে একত্রিতভাবে মিশে যেতে হবে। দ্য কোশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস
ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট দ্য ওরশিপিং সোল। এই যে প্রশ্ন, বিশেষ ক্ষেত্রে কোনটা কার ওপর নির্ভরশীল হবে, কোনটা কার ওপর নির্ভরশীল হবে এবং তার পুনর্জন্মের ওপর বিশেষভাবে নির্ভর করে। ফর মাই ওন পার্ট, আমার ক্ষেত্রে দ্য কনভারসেশন, এই যে কথোপকথন, আই হ্যাভ এ রিলেটেড মার্ক অ্যান্ড ইপচ, একটা নতুন যুগের সঞ্চার ঘটিয়েছিল। অর্থাৎ এখানে এটা বলতে চেয়েছে যে আমার ক্ষেত্রে এই সমস্ত কথোপকথন একটা নতুন যুগের সঞ্চার ঘটিয়েছিল। এখানে ইপচ কথার অর্থ হলো যুগ। ইভেন সিন্স ইট টুক প্লেস, সেই সময় থেকেই, আই হ্যাভ থট, আমি ভেবেছিলাম, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি আমার প্রভুর আচরণে দেখেছিলাম, এ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান, একটা বিশেষ বৈশিষ্ট্য, হু ক্যারিড ফর অ্যানাদার আর ট্রাস্ট কনফিডেড টু হিম, যিনি কারোর কোনো এক সত্য বহন করে চলেছেন। হি উড অলওয়েজ, তিনি সর্বদাই বলতেন, হোয়েন আস্কড টু এক্সপ্লেইন, যখন তিনি বর্ণনা করতেন দ্য ইমেজ অফ কালী, কালীর কথা, স্পিক অফ ইট, এটা বলতেন, অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, একটা বই থেকে যে অভিজ্ঞতা পাওয়া যায়, ইন হুইচ, যার মধ্যে, দ্য সোলস টার্ন পেজ আফটার পেজ, আত্মার একটা পেজ থেকে আর একটা পেজ উল্টানো, অনলি টু ফাইন্ড, শুধুমাত্র খুঁজে পাবে, দ্যাট যে, দেয়ার ইজ নাথিং ইন ইট, এর মধ্যে কিচ্ছু নেই, আফটার অল, সর্বোপরি। তো অর্থাৎ এখানে এই কথাটা বলা হয়েছে যে যখন স্বামীজিকে কালী মূর্তির ব্যাখ্যা দিতে বলা হয়, তিনি বলতেন যে এটি একটি অভিজ্ঞতার বইয়ের মতো, যেখানে আত্মা শুধু পাতার পর পাতা উল্টে যাবে কিন্তু কিছুই পাবে না। অ্যান্ড এবং দিস, এটাই, টু মাই ওন মাইন্ড, আমার নিজের মত অনুযায়ী, ইজ দিস দ্য ফাইনাল এক্সপ্লানেশন, এটাই হলো চরম ব্যাখ্যা। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। কালী দ্য মাদার, কালী হলো মা, ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, কালীমাই হবেন ভবিষ্যতে ভারতের উপাস্য। ইন হার নেম, তার নামেই, উইল হার সন্স, তার পুত্ররা, ফাইন্ড ইট, খুঁজে পাবে, পসিবলি টু সাউন্ড ম্যানি এক্সপিরিয়েন্সেস, অনেক গভীর অভিজ্ঞতা, টু দেয়ার ডেপথস, তাদের অন্তর থেকে। তো এটা এখানে বলা হয়েছে যে তার নামেই তার সন্তানেরা খুঁজে পেতে পারবে অভিজ্ঞতার গভীরতা। অ্যান্ড ইয়েট, তথাপি, ইন দ্য ইন্ড, শেষ মুহূর্তে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয় সেই সুপ্রাচীন জ্ঞানে ফিরে আসবে। উইজডম বলতে এখানে জ্ঞান। অ্যান্ড ইচ ম্যান, এবং প্রত্যেকটা মানুষ, উইল নো, জানবে, হোয়েন হিজ আওয়ার্স কাম, যখন তার শেষ মুহূর্ত আসবে, যখন তার শেষ মুহূর্ত আসবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, তার সারা জীবনটাই ছিল স্বপ্ন, এই স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নয়। আসলে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ যখন যখন সেই অতীত অভিজ্ঞতায় ফিরে আসবে, প্রাচীন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায়, এবং সময় হলেই যখন পরম বিস্ময়করের মধ্য দিয়ে তারা তাদের শেষ জীবনে পৌঁছাবে, সেই সময় তারা এটা বুঝতে পারবে যে তাদের কাছে সবটাই ছিল পুরোপুরি স্বপ্ন। হু ডাজ নট রিমেম্বার, কে মনে রাখেনি, দ্য বেদ লাইক ওয়ার্ডস অফ গীতা, বেদের সমতুল্য গীতার ওই বাণী, বেদের সমতুল্য গীতার ওই বাণী কে মনে রাখেনি। গীতার বাণী কোনটা, এখানে লেখা আছে, নট ভেরিটি, বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, কর্মকে প্রত্যাখ্যান করে একজন মানুষ কখনোই কর্ম থেকে মুক্ত হতে পারে না। মে উই নট সিমিলারলি নো ফর আ সার্টেন, একইভাবে আমরা কি নিশ্চিতভাবে জানতে পারি না, দ্যাট যে, নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে, ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, অন্তিম সত্যে আমরা কি পৌঁছাতে পারবো না। এখানে যেটা বলা হয়েছে যে আমরা কি নিশ্চিতভাবে এটা জানি না যে আমরা যদি অভিজ্ঞতার মধ্য দিয়ে না যাই, তাহলে অন্তিম যে সত্য রয়েছে, অন্তিম যে আত্ম উপলব্ধি রয়েছে, সেখানে আমরা কি পৌঁছাতে পারবো না। থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মায়ের মধ্য দিয়ে ব্রহ্মে পৌঁছানো। থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ,
নতুন জীবন থেকে জ্ঞানে পৌঁছানো, অ্যান্ড ম্যানি চেঞ্জেস, অনেক রকম পরিবর্তনে, থ্রু দ্য স্ট্রাগলস, যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে বা চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে, দ্য ভিক্টোরিয়াস, জয়ের মধ্য দিয়ে, অ্যান্ড এবং দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, ভবিষ্যতে সব কিছুকে অতিক্রম করে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, আমরা পৌঁছাবো সেই জায়গায় যে জায়গায় একেবারে অনন্য, অ্যান্ড অল ইজ পিস, সেখানেই রয়েছে সব কিছু শান্তি। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে মায়ের মধ্য দিয়ে ব্রহ্মে পৌঁছানো, নতুন জীবনের মধ্য দিয়ে জ্ঞানে পৌঁছানো, এবং অনেক পরিবর্তন, অনেক কষ্টের মধ্য দিয়ে, আবার জয়ের মধ্য দিয়ে, আবার ভবিষ্যতের জন্য সব কিছুকে পরিবর্তন বা পরাজিত করে আমরা সেই নিরাপদ স্থানে পৌঁছাবো যেখানে শুধুই রয়েছে শান্তি। As I look more and more closely into the life of that great teacher, যখন আমি এই মহান শিক্ষককে খুব কাছে থেকে দেখেছি, whom I have followed, যাকে আমি অনুসরণ করেছি, I see each day with growing clearness, আমি তাকে স্পষ্টভাবে দেখেছি, how he himself was turning the pages of the book of experience, কিভাবে তিনি নিজের অভিজ্ঞতার পুস্তকের পৃষ্ঠা উল্টে চলেছেন, অ্যান্ড দ্যাট, তারপর, ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, যখন তিনি জীবনের অভিজ্ঞতার শেষ শব্দটি পড়ে ফেলেন, হি কুড লাই, তিনি শুয়ে পড়েন, ব্যাক লাইক আ ওয়ারি চাইল্ড, একজন ক্লান্ত শিশুর মতো, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, মা কালীর কোলে, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু সুপ্রিম রেভলিউশন, জীবনের শেষ সর্বোচ্চ উপলব্ধিতে তিনি আবৃত হন, নোয়িং দ্যাট, তিনি জানতে পারেন, অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এই সবই ছিল কেবলমাত্র এক স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।